সুপ্রভাত বাংলায় দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন খুঁটিনাটি খবর প্রাইম টাইমে দেখুন জেলার সেরা খবর দেখুন সুপ্রভাত বাংলা। আপনার এলাকার সমস্যা তুলে ধরি আমাদের চ্যানেলে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে 5টা ট্যাবেলো। শুক্রবার দুপুরে আসানসোল পৌর নিগমের দপ্তর থেকে বিভিন্ন ওয়ার্ডের জনগণকে শারদীয়া শুভেচ্ছা বার্তা জানাতে 5টা ট্যাবেলোর উদ্বোধন করলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ আসানসোল পৌর নিগমের আধিকারিক। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, আসানসোল পৌর নিগমের সমস্ত ওয়ার্ডের নাগরিকদের শারদীয়া শুভেচ্ছা বার্তা জানাতে 5টা ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে। আসানসোল, বার্নপুর, কুলটি, রানীগঞ্জ এবং জামুরিয়া এলাকায় ট্যাবেলো এলাকাবাসীদের শুভেচ্ছা বার্তা জানাবে। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা জানাতে 5টা ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে। এই ট্যাবেলো সমস্ত ওয়ার্ডে গিয়ে নাগরিকদের শুভেচ্ছা জানাবে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে 5খানি ট্যাবলো আমরা শহরের বিভিন্ন অঞ্চলে, যেমন আসানসোল, বার্নপুর, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, এই 5টি অঞ্চলে সমস্ত আসানসোলবাসীকে শুভেচ্ছা বার্তার জন্য 5টা ট্যাবলো আমরা পাঠিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং আমাদের বড়বাবু বীরেন অধিকারী মহাশয় এবং সমস্ত অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ট্যাবলোগুলি আমরা ছাড়লাম। মুখ্যমন্ত্রীর সাহেব সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যাতে তাদের পরিবারবর্গ পুজোতে আনন্দ করে এবং সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। ধন্যবাদ। পুজোর সময় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির চালু করা হবে। শুক্রবার দুপুরে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পুজোর ঠিক আগে বোর্ড মিটিং হয়। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, পুজোর সময় বেশিরভাগ চিকিৎসক ছুটিতে থাকার ফলে সাধারণ জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়। সেই কারণে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য শিবির চালু করা হবে, সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা করা হবে। আসানসোল পৌর নিগমের দপ্তরে জরুরি পরিষেবা চালু করা হয়েছে। কোনোরকম অসুবিধা হলে জনগণ অভিযোগ জানালে সেগুলো জরুরি ভিত্তিতে ঠিক করা হবে। দুর্গাপূজার ছুটির পর আসন্ন কালী পূজা, ছট পূজার জন্য এলাকা পরিষ্কারের কাজ শুরু হবে। আসানসোল পৌর নিগমের সমস্ত কর্মীদের সরকারি নির্ধারিত বোনাস তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আমাদের হেলথ ক্যাম্প যাতে খোলা থাকে সেই রকম ব্যবস্থা করা হয়েছে পুজোর সময়, কারণ এই সময় ডাক্তাররা অনেকে চলে যান। আমাদের হেলথ সেন্টারগুলো যাতে খোলা থাকে এবং হেলথ ক্যাম্প যাতে হয়, সেখানে যাতে মানুষ সুস্থ চিকিৎসা পায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক মানুষকে এই কার্নিভালের জন্য সবাইকে বলেছি যে যেখানে যেখানে কাজ করা দরকার আছে বা মানুষের যেখানে যেখানে রাস্তা রিপেয়ারের দরকার আছে সেগুলো তাড়াতাড়ি করে দিক বিফোর পুজো, পঞ্চমীর আগে পর্যন্ত, যখন পুজো ওপেনিং হবে। আর আমাদের যে সমস্ত বোনাসের দায়িত্ব রয়েছে মানুষজনের, সেই সমস্ত বোনাস আমরা অলরেডি সমস্ত মানুষকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের কর্পোরেশনের যারা স্টাফ রয়েছে, যারা আইন মতো পায় রাজ্য সরকারের বোনাস, সেই রকম আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবং রাজ্য সরকারের ঘোষণা মতন আমাদেরও অফিস আজ থেকে হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের স্টাফরা প্রত্যেকেই থাকবে। যে সমস্ত মানুষজনের প্রয়োজন হবে বা পুজো কমিটিগুলোর প্রয়োজন মনে করবে, সেগুলো আমরা করব। এবং আজ থেকে আমাদের পুজো পরে পরেই শুরু হয়ে যাবে কালী পুজো এবং ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এবং গুরু নানক পরবে। সে সমস্ত কাজগুলো সেগুলো আমরা বলেছি যে দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিটিং করেই এবং তাইগুলো তাদের উপর হস্তান্তর করে দেওয়া, যাতে সমস্ত কাজ যেন সঙ্গে সঙ্গে সবাই করতে পারে, যাতে সেই সময় আবার কোনো সমস্যা তৈরি না হয়। কন্ট্রাক্টর বা অন্য কোনো কাজের জন্য, কোনো কাগজপত্রের জন্য কোনো রকম যেন অসুবিধা না হয়। সব জাতের মানুষরা যেন, সব শ্রেণীর মানুষরা যেন আনন্দ উপভোগ করতে হয়, তারই ব্যবস্থা আমাদের আজকের এই সভায় সিদ্ধান্ত। দুর্গাপূজার গাইড ম্যাপ উন্মোচন করলেন পুলিশ প্রশাসন। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপূজার গাইড ম্যাপের উন্মোচন করলেন ডিসিপি পশ্চিম সন্দীপ কাররা। ডিসিপি ছাড়া এসিপি সহ বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিসিপি জানান, দুর্গাপূজার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুট ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবেন কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তা বন্ধ করা হয়েছে এবং কোথায় পার্কিং ও প্রতিমার প্যান্ডেল রয়েছে।
প্রত্যেক বছর পুলিশ প্রশাসন থেকে দর্শনার্থীদের সুবিধার্থে রুট ম্যাপ বার করা হয়। পুলিশ প্রশাসনের সাথে দর্শনার্থীদের সুবিধা হয় প্রতিমা দেখতে। তাছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ঘেরাটোপে সবাই থাকবে। কোন রকম অসুবিধা হলে পুলিশ প্রশাসন সাহায্য করতে এগিয়ে আসবেন। আজকে আমি কুলটি থানার মধ্যে আমার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমার ওয়েস্ট জোন থেকে সবার অফিসাররা এসছেন, ওসিরা আইসিরা চলে এসছেন, আর আমি সবার কাছে গাইড ম্যাপ দিয়ে দিলাম। আপনি জানেন গাইড ম্যাপ খুব ইম্পর্টেন্ট। গাইড ম্যাপ মধ্যে আমি মেনশন করছি যে আপনার কী গাইডলাইন্সকে ফলো করতে হবে, কোথায় কোথায় আপনার ট্রাফিক ডাইভারশন আছে, ট্রাফিক রেস্ট্রিকশন কোথায় আছে ওটা মেনশন করছি, কী ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, কী ইম্পর্টেন্ট কমিউনিকেশন নাম্বার আছে ওটা মেনশন করছি। তো গাইড ম্যাপকে আজকে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছি। তো তার জন্য আমার ওয়েস্ট জোন থেকে সবার অফিসে চলে এসছেন, সালানপুর থেকে, হীরাপুর থেকে, তারপরে চিত্তরঞ্জন থেকে সবার অফিসে চলে এসছেন। ওটাই আমি খুশি আছি। আমি নির্দেশ তো বলেই দিলাম অলরেডি, ওনাকে সবসময় এক কোয়ালিটির তো রাখতেই হবে আর সিসিটিভি কভারেজ করতে হবে। আর যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি আমাকে জানিয়ে দেবেন, তো আমি ওনাকে সহায়তা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক নাবালিকা মেয়ের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নারায়ণপুর চর এলাকায়। একমাত্র মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। জানা গেছে মৃত নাবালিকা মেয়ের নাম রতিকা চৌধুরী নয়। স্থানীয় নারায়ণপুর চর প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়াশোনা করত নাবালিকা মেয়েটি। ঘটনা সম্পর্কে আরও জানা গেছে শনিবার সকাল নাগাদ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় খেলাধুলা করছিল ওই মেয়েটি। খেলাধুলা করতে করতে হঠাৎ করে একটি গোতে পা পড়ে রতিকার। সেই গোতে সাপটি ছোবল দেয় বলে খবর। নাবালিকা মেয়েটি বাড়ি ফিরে তার মাকে জানাই পা জ্বালা করছে। নাবালিকা মেয়েটির অবস্থা অবনতি হলে তা বাবা ঘটনাস্থলে গিয়ে দেখেন সেই গোতে একটি বিষধর সাপ রয়েছে। তখনই সন্দেহ হয়। তড়িঘড়ি মেয়েটিকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে নিজের হেফাজতে নেন মানিকচক থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরে ওই স্কুলের দিকে, মানে প্রতিদিনের মতো আজকেও খেলতে যায় এই স্কুলের কাছে। ওখানে খেলতে খেলতে একটা মানে গর্ত ছিল, ওর গর্তটাতে পা পড়ে যায়। গর্ততে পা পড়াতে ওখানে সাপ ছিল, সাপ মানে কামড়ে নিয়েছে। তখন ওই বুঝতে পারেনি। তখন ওর মানে যখন চুলকাতে লাগলো, বাড়িতে এসে নিজের বাবাকে বললো যে আমাকে পিঁপড়া কামড়ে নিয়েছে। তো ওর বাবা বললো যে কোথায় কামড়েছে, চলতে চলতো গেলো, তো যে দেখছে ওখানে একটা গর্ত আছে। গর্ততে খোনার পরে সাপ বেরোলো। তখন বোঝা গেলো যে না, সাপ কামড়েছে। তখন তাড়াতাড়ি এই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো, মানিকচক গ্রামীণ হাসপাতালে। তো এখানে ডাক্তারবাবু দেখার পরে বললেন যে মারা গেছে। আজকে নারায়ণপুর চর মানে চারদিকে গঙ্গা, মিডিলে একটা দ্বীপ আছে, মানে ওখান থেকে কোথাও গেলে নৌকার মাধ্যমেই যেতে হয়, তাছাড়া আর কোনো উপায় নেই। ওখান থেকে আসতে যদি রাজমহলে যান তাও 1.5 ঘন্টা, আর মানিকচকে আসলেও 1.5 ঘন্টা। বাজার করতে আসলেও ওই 1.5 ঘন্টা পাড়ি দিয়ে আসতে হয় বড় গঙ্গা। আর মানে ওষুধ করাতে আসলেও ওই 1.5 ঘন্টার সময় লাগে। এরকম প্রতি বছর আমাদের 4টা-5টা মানে হতেই থাকে। মানে আস্তে আস্তে ওই দূরে থাকার কারণেই বাচ্চাটা মারা গেছে, তাড়াতাড়ি চিকিৎসা হয়নি। কত বয়স হবে বাচ্চাটার? কি নাম? বাচ্চাটার বয়স 9 বছর। কি নাম তার? রতিকা চৌধুরী। এখন কোথায় রয়েছে? এখন ওই গ্রামীণ হাসপাতাল থেকে মানিকচক থানার আইসি উনি নিজে যেয়ে বাচ্চাটিকে এখন এখানে মানিকচক থানাতে নিয়ে এসছে। এখন পোস্টমর্টমের জন্য ওনারা বলছেন যে মালদায় পাঠানো হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হরিরাম চৌধুরী। বর্ধমানের জামালপুরের দামোদর নদ থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এই প্রথম 1 কেজি সাইজের একটি ইলিশ। দেখতে ভিড় মানুষের। এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে নতুন চমক, দামোদর নদী থেকে ধরা পড়ল শুক্রবার 1 কেজি সাইজের ইলিশ। ডিবিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছিল দামোদরের বিস্তীর্ণ এলাকা, ভেসে গেছিল জামালপুর, আর এই জল ছাড়ার ফলে দামোদর নদে ঢুকে পড়ল ইলিশ। আর আজ মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 1 কেজি সাইজের ইলিশ। জানিয়ে আসা হল জামালপুরের মাছ বাজারে। ইলিশটি বাজারে উঠতেই অসংখ্য মানুষ বাজারে ভিড় করেন দামোদরের ইলিশ দেখতে। তারপরেই ওই মৎস্যজীবী সেটি জামালপুর বাসস্ট্যান্ড বাজারে দিলে ইলিশের নিলাম শুরু হয়।
দাম বাড়তে বাড়তে যা দাঁড়ায় 2100 টাকায়, তারপরে সেটি এক ভোজন রসিক বাঙালি কিনে নেন। দাদা কি দেখলেন? দেখার বলতে সকালে বাজারে এসে দেখলাম, জামালপুর বাজারে এসে দেখলাম একটা বড় সড়ো ধরনের ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে। সাধারণত এটা দামোদর নদে পাওয়া গেছে। তা আমরা বহুদিন আগে শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায়, তাই এটা দেখে অবাক হয়েছি। সাধারণত ইলিশটা দামোদর নদ থেকে পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ, দামোদর নদ থেকে পাওয়া গেছে। কারা ধরলো? মৎস্যজীবীরা, ওই জেলেরা ধরেছিল। আচ্ছা, কত ওজন হতে পারে? ওজন ওই 1 কিলোর ওপর হবে। আচ্ছা, কত টাকা বিক্রি হলো? ওটা সাধারণত দেখলাম যে 2100 টাকায় বিক্রি হলো। এগুলো তো দেখা যায় না আচ্ছা, দামোদর নদ থেকে। আগে কখনো দেখা যেত দামোদরে, শুনেছেন? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু এখন সাধারণত দেখা যায় না। তা দেখে অবাক হলাম। কেমন লাগছে এই যে? ভালো লাগছে জিনিসটা, ভালো লাগছে যে দামোদর নদ থেকে ইলিশ পাওয়া গেছে। তা আমরা খুবই উৎসাহের সঙ্গে ওটা ইলিশটাকে দেখতে দেখলাম। এসেছেন? হ্যাঁ, দেখতে এসেছিলাম, আচ্ছা, দেখলাম। আপনার নাম? আমার নাম সনাতন পণ্ডিত। জয়নগরের 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ 2-4 পরগনা জয়নগর থানা এলাকা। পুলিশ ফাঁড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে জয়নগর এলাকা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। 9 বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর এলাকায়। গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। ভাইরাল ভিডিও। অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক। ভাইরাল ভিডিওয়ে দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে। নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে উঠছে স্লোগান। হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ধর্নায় বসেন। অন্যদিকে নির্যাতিকার পরিবারের সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে দেখা করতে যান জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। সাংসদ ওই এলাকায় পৌঁছালে সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজনেরা। এমনকি প্রতিমা মণ্ডলকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুনে যায় এলাকাবাসীদের। পুলিশ কেন নিষ্ক্রিয়? আপনাকে জবাব দিতে হবে দিদি। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দৃশ্যত বচসায় জড়ালেন সাংসদ ও বিধায়ক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কার্যত আঙুল উঁচিয়ে প্রশ্ন তুলতে থাকলেন অগ্নিমিত্রা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ককে হাত জোট করে কিছু বোঝানোর চেষ্টা করলেন প্রতিমা, কিন্তু লাভ হল কিনা বোঝা গেল না। অগ্নিমিত্রা বলতেই থাকলেন, আপনি এখানকার সাংসদ, আপনি অভিভাবক, আপনাকে জবাব দিতে হবে। সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগানও উঠল ভিড়ের মধ্যে থেকে। দুই শিবির থেকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বচসায় জড়ি পারে কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। ভ্যান রিক্সা করে কিছু মঞ্চের সামগ্রী নিয়ে আসা হয়, সেই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই ভ্যানকে দাঁড় করানো হয়, বাধা দেওয়া হয় মঞ্চের দিকে না যাওয়ার জন্য। এটি জানার পর বেশ কিছু জুনিয়র ডাক্তাররা অবস্থান মঞ্চ থেকে উঠে এসে পুলিশের সাথে বচসা করে। তাদের দাবি, আমাদের ভ্যানগুলিকে কেন আটকে দেওয়া হচ্ছে? বাকি ভ্যানগুলি তো মাল বোঝাই করে যাচ্ছে, এখান থেকে তাদের কেন আটকানো হচ্ছে না? পুলিশের সাথে সাময়িক সময়ের জন্য বচসা শুরু হয় জুনিয়র ডাক্তারদের সাথে। সেই মুহূর্তে পুলিশের উচ্চ পদস্থীয় আধিকারিকরা আসেন এবং ওনারা বলেন, মাল বোঝাই সাইকেল ভ্যানগুলিকে আটকানো হচ্ছে, তাদের যাবতীয় জরিমানা করা হচ্ছে। শুধু আপনাদের সাইকেল ভ্যান নয়, সব ভ্যানকেই জরিমানা করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে পুলিশ আপনাদের ভ্যান আটকালেন? আমাদের এইখানে যে আন্দোলন মঞ্চ হচ্ছে, আন্দোলন মঞ্চে আমাদের বসার জায়গার জন্য আমরা যে ভ্যান, সাইকেল রিক্সা ভ্যান, যেগুলো মানে কলকাতার রাস্তায় অহরহ আমরা দেখি, এরকমও নয় কোনো ছোটা হাতি বা ওইরকম যেগুলো ট্রাফিক রেস্ট্রিকশান এটসেট্রা থাকে,
সেই রকম কোনো কিছুতে করে নয়, হাতে টানা এবং প্যাডেল করা ভ্যানে করে আমাদের কিছু খাট আসছিল বসার, সেই জাস্ট এইরকম ভ্যান, যেরকম ভ্যানগুলো গেল এইরকম ভ্যানে করে আসছিল। পুলিশ আমাদের আটকালে না, ভ্যান যাবে না। উনি বললেন আপনি যা ইচ্ছা খুশি করুন, এখানে রাখতে চাইলে রাখুন, নাহলে নিয়ে যান, ভ্যান যাবে না। উনি আমাদের সামনে ভ্যানওয়ালাকে চমকালেন, তোর ভ্যান নিয়ে তুই যা, নাহলে তোকে রেখে নেবো। ইউনিফর্ম ছিল না পুলিশের আপনার? ওনার নাম ইউনিফর্ম ছিল না, অন ডিমান্ড উনি আই কার্ড দেখেছেন, ওনার নাম মিস্টার শফিকুল ইসলাম, উনি এসআই অফ কলকাতা পুলিশ। উনি কোনো গ্রাউন্ড দেখাতে পারেননি, কেন যাবে না, এত ভ্যান যাচ্ছে তাহলে এটাতে কিসের প্রবলেম, উনি সেটা বলতে পারলেন না, কোনো অর্ডার দেখাতে পারলেন না ইন্টারসেপশনের, উনি কোনো কেস ভ্যানকে দিলেন না। যদি ভ্যানটা পরবর্তীকালে দুটো আরো ভ্যান আপনারা ধরেছিলেন, সেখানে দাঁড়িয়ে পুলিশকে আপনারা বলতে গেলেন, পুলিশ কি কোনো রকম ফাইন বা কিছু করলো? না, পুলিশ কিছু করলো না, কারণ পুলিশ ওনারা বললেন যে না এগুলো নয়, আমরা আপনাদেরকেও কিছু বলছিলাম না, অথচ আমাদেরকে আপনারা দেখেছেন লাইভ যে আমাদের কীভাবে জিনিসপত্রগুলো নামানো হলো। এই তো আরও ভ্যান যাচ্ছে, ডক্টর অরিন্দম দত্ত, থ্যাংক ইউ।